হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে মিলে আলোচনার বিষয় হচ্ছে আমাদের WBJEE 2024 এর যে কেমিস্ট্রি এক্সামটা হয়েছে, সেখানে কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছে, তো সেগুলো নিয়ে মিলে আজকে আলোচনা করব। ঠিক আছে? পুরো ডিটেইল সলিউশন দেব এবং কোশ্চেনটি ঘাঁটতে গিয়ে যা দেখলাম তাতে বেশ কিছু জিনিস রয়েছে যে তোমাদের আপকামিং এক্সাম অর্থাৎ নিট বলো, জেনপাস বলো, এইমস নার্সিং এ বলো, সেই সমস্ত এক্সামে আসার মতন রয়েছে। তো তাই ভাবলাম যে শুধুমাত্র কোশ্চেন ডিসকাস করে লাভ নেই। কোশ্চেনের পাশাপাশি ওই টপিকটা যদি একটু ব্রিফলি তোমাদেরকে সংক্ষেপে বলে দেওয়া যায়, তাহলে তাতে তো হয়তো তোমাদের বেশি সুবিধা হবে। তো চলো সেই ব্যাপারটাই ডিটেইলস একটু আলোচনা করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করে পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এটা একটা রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেন আছে। ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি একদম সহজ সহজ কোশ্চেন আছে। আলফা অ্যান্ড বিটা কণা, মানে বিটা কণা প্রথমে বেরোবে, তারপরে আলফা কণা। এখানে তোমাকে এলিমেন্টসটা দিয়ে দিয়েছে ইসমাত 83,214। এখান থেকে ফার্স্টে তোমাকে বিটা কণা রিলিজ করতে হবে। এটা তো ছোটবেলার জিনিস। বিটা মানেটা কি আমরা জানি? বিটা মানে বলো ইলেকট্রন -1 0। আর আলফা মানে কি জানি? হিলিয়াম 2 অ্যান্ড 4। মনে থাকবে? তো ফার্স্টে বিটা কণা রিলিজ করতে হবে। তাহলে কি হবে বলো? যদি বিটা কণা মানে ইলেকট্রন -1 0 বলি, তার মানে অবশ্যই কি হতে হবে? তার মানে আমরা বলতে পারি কি হবে? অ্যাকচুয়ালি নরমালি মাইনাস করতে হয়। ঠিক আছে? কিন্তু এখানে অলরেডি মাইনাস আছে, তার মানে এটা প্লাস করে বের করতে হবে। তার মানে ধরে নিচ্ছি এক্স নামে কোনো একটা এলিমেন্ট হবে। এটা কি হবে? নরমালি 83 মাইনাস করতে হয়। মাইনাস এখানে যেহেতু বেসিসে -1 আছে, তাহলে ওটা আমাকে কি করতে হবে? 84 বানাতে হবে। এটা 84 হবে আর উপরেরটা তো নরমালি থেকে যাবে 214। হলো, ফার্স্ট কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ কি আছে? এখান থেকে তোমাকে আবার একটা আলফা কণা বের করতে হবে। আলফা কণা মানে হিলিয়াম 2 4। হিলিয়াম নিচে 2 উপরে 4। তাহলে এবার কিন্তু মাইনাস করতে হবে, কারণ এখানে তো নেই। তাহলে আমি বলতে পারি 214 থেকে 4 মাইনাস করলে তো 10, আর নিচে 84 থেকে 2 মাইনাস করলে 82। কারণ এখানে যে এলিমেন্টটা আমি ধরে নিচ্ছি ওয়াই হবে, তাহলে নিচে হবে 82, ওপরে হবে 210। হয়েছে। এবার কি চেয়েছে বলো? তোমার কোশ্চেনে কি চেয়েছে? বলেছে কতগুলো নিউট্রন আছে। নিউট্রন আছে তার মানে কি? মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার বিয়োগ করলেই তো ভর নিউট্রন বেরিয়ে যাবে, তাই না? ভর সংখ্যা থেকে 210 থেকে যদি আমি 82 মানে 82 মাইনাস করি, তাহলে কত হচ্ছে? আমার হচ্ছে 128। তো কোথায় আছে? যে বি নাম্বারটা। তো বি নাম্বারটা হয়ে যাবে তোমার কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার আসো এইখানে। দেখো পাশে একটা সুন্দর ছবি রেখেছি, কারণ এই জিনিসটা একটু বুঝতে হবে। আগে ব্যাপারটা দেখো কি আছে। বের করতে বলেছে এনানসিওমার। এনানসিওমার, ঠিক আছে? তো এনানসিওমার বোঝার আগে আমি আগে তাহলে জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিই। এটা ক্লাস 11 তোমাদের আইসোমারিজমেও ছিল, ক্লাস 12 হ্যালো অ্যালকিন হ্যালোজেন্সের পার্টেও কিন্তু ছিল, তাই না? ঠিক আছে, বুঝতে পারছো? এই চশমাটা কি হবে? এর মিরর ইমেজ, মানে এই যদি সামনে দাঁড়িয়ে থাকে, এর ব্লু কালারের ব্লু ব্লু পোর্শনটা কি হবে? এই সাইডে দেখাবে, মিরর ইমেজ বলতে পারি, তাই কি না? এবার চলে এসো এখানে। মিরর ইমেজ কি বললাম? তিন রকমের হয়। কি কি? একটা হয় মিরর ইমেজ হতে পারে, একটা নো, আর একটা মেসো। ঠিক আছে? তো যদি ধরে নিচ্ছি মিরর ইমেজ হচ্ছে, তো মিরর ইমেজ যদি হয় সেখানে দু ধরনের স্ট্রাকচার পসিবিলিটি হয়। একটা হচ্ছে আইডেন্টিক্যাল, একটা হচ্ছে এনানসিওমার। অর্থটা কি? বলা হয় যে দুটো মিরর ইমেজ যদি একটার উপর আরেকটা বসানো যায়, যেমন এই ধরে নাও উপরে আছে CH3, এখানে আছে তোমার CH2OH, এখানে আছে ধরে নাও ব্রোমিন, এখানে আছে ধরে নাও আয়োডিন। হলো। এবার সেম জিনিস, এখানে CH3, এখানে CH2OH, এখানে আছে ব্রোমিন, এখানে আছে আয়োডিন। খেয়াল করে দেখো, আমি যদি এই জিনিসটাকে উপর থেকে তুলে নিয়ে এর উপরে বসিয়ে দিই, তাহলে কি দেখো খাপে খাপ মিলবে না? এর ডান দিকে ব্রোমিন আছে, এরও ডান দিকে ব্রোমিন আছে, এর বাদিকে আয়োডিন আছে, এরও বাদিকে আয়োডিন আছে, উপরে CH3, উপরে CH3, নিচে CH2OH, নিচে CH2OH, মানে একটার উপর আরেকটা একদম পুরো সুন্দরভাবে মিলে যাবে। যেমন তুমি একটা হাতের উপর একটা হাত যদি বসিয়ে দাও, সুন্দর করে মিলে যাবে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলছি? আইডেন্টিক্যাল বা হোমোমার। ঠিক আছে? মানে মিরর ইমেজ আছে প্লাস একটার উপর আরেকটা বসানো যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি আইডেন্টিক্যাল অর হোমোমার। হলো। এবার আরেকটা ধরো মিরর ইমেজ আছে কিন্তু একটার উপর একটা বসানো যায় না, এটা আবার কেমন ব্যাপার? এটা যদি বুঝতে হয় তাহলে ব্যাপারটা ধরো এই যে এটা, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আগে দেখে নাও। যে দেখো এটা হচ্ছে এটার মিরর ইমেজ, বা এটা হচ্ছে এর মিরর ইমেজ, যাই বলে দেখালাম যে ব্লু বলটা ওর সামনে আছে, রেড বলটা, বুঝে গেল? এবার তুমি এই ছবিটাকে ভালো করে খেয়াল করো, এই ছবিটাকে ভালো করে দেখো যে এখানে মিথাইলটা আছে আর এদিকে মিথাইলটা, দেখো একটার পর একটা কি মিথাইল বসছে? ভালো করে খেয়াল করে দেখো, রেড কালারের যে মার্কটা দেখতে পাবে। তো দুটো মিথাইল কিন্তু দুই দিকে আছে। মিরর ইমেজ হচ্ছে কিন্তু দুটো একটার পর একটা কিন্তু বসছে না। বসছে কি? বসছে না। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কি বলছি? এনানসিওমার। বা এই ছবিটা দিয়ে আরেকটু বেশি ভালো করে বুঝতে পারবে। দেখো এই চশমাটা কি আছে? মিরর ইমেজ আছে, প্রতিবিম্ব, তাই না? কিন্তু দেখো দুটো চশমা যদি আমি আলাদা জায়গায় রেখে দিই, দেখো ব্লু কালারটা এদিকে আছে বাঁ দিকে, এখানকার ব্লু কালারটা আছে ডান দিকে, একটার সাথে একটা কি ম্যাচ করবে? করবে না। তাহলে এই দেখো নো আইডেন্টিক্যাল লেখা আছে, তার মানে এটা কি বলবো? মিরর ইমেজ আছে কিন্তু এটা হচ্ছে এনানসিওমার। চিনতে পারলে? তাহলে মিরর ইমেজের হোমোমার বা আইডেন্টিক্যাল ক্লিয়ার হলো, এনানসিওমার ক্লিয়ার হলো, তাই তো? এনানসিওমার যদি আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, ধরে নাও আরেকটা এক্সাম্পল দিতে যাই, তাহলে ধরে নাও এরকম ব্যাপারটা, CH3, এখানটায় CH2OH, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো OH, এখান থেকে একটা মিরর কল্পনা করবে। ধরে নাও এরই একদম সেম জিনিস, মিরর ইমেজ থাকবে। CH, এর দিকে তাহলে হাইড্রোজেন, এর দিকে OH, এখানে CH2OH।
এবার খেয়াল করে দেখো এর এদিকে আছে, এখানেও এদিকে আছে, মিরর ইমেজ তৈরি হয়েছে, কিন্তু এইটাকে এর উপরে দেখো বসানোর চেষ্টা করো, বসাতে পারবে? একটা সাথে একটা ম্যাচ করবে না। তার কারণটা কি? এই যে হাইড্রোজেনটা, এখানে একদম হাইড্রোজেন আসবে, এখানে অ্যাকচুয়ালি আছে তো ওএইচ, ম্যাচ করছে কি? ম্যাচ করছে না। তাহলে এটাকে আমরা বলছি যে মিরর ইমেজ আছে কিন্তু একটার উপর আরেকটা বসানো যায় না, এটাকে আমরা বলছি এনানসিওমার। দেখো ক্লিয়ার হলো ব্যাপারটা? ডায়াস্টেরিওমার, ঠিক আছে? মানে বলা হয় যদি যদি কোনো মিরর ইমেজই তৈরি না হয়, তো সেটাকে আমরা বলি ডায়াস্টেরিওমার। হলো? আচ্ছা, আর মেসো কম্পাউন্ড কাকে বলবো? এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি বলা হয় যে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে, প্লাস সেটা যদি নন সুপার ইম্পসিবল হয়, মানে একটার উপর আরেকটা বসানো যাবে না, মানে এনানসিওমার, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলি মেসো কম্পাউন্ড। ক্লিয়ার হলো? এই জায়গাটা অবশ্যই একটু ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস আছে। এবার চলে এসো মেন কোশ্চেনে। দেখো কি বলেছে, তোমাকে একটা মেন স্ট্রাকচার দেওয়া আছে, এই রেসপেক্টে নিচে চারটার মধ্যে কোনটা কি হবে? এনানসিওমার হবে, দেখতে হবে। তার মানে তোমাকে এনানসিওমার মানে কি? মিরর ইমেজ হতে হবে। তো ফার্স্টে আমি ছবিটাকে একটু কষ্ট মষ্ট করে যদি একটু আঁকিয়ে নিই, এখানে CH3 হাইড্রোজেন, এইখানে কার্বন ডাবল বন্ড, সি হাইড্রোজেন, সি হাইড্রোজেন, ঠিক আছে? এবার এর একটা কি মিরর ইমেজ আঁকাতে হবে, তো খাপে খাপ বসবে না। তাহলে এর যদি আমি মিরর ইমেজ আঁকাতে চাই তাহলে কি হতে পারে দেখো দেখি। এখানে ব্রোমিন তো থাকবেই, এখানে তাহলে CH3 চলে আসবে, বুঝতে পারছো? হাইড্রোজেন, এখানে আমার হচ্ছে কার্বনটা, বড় হয়ে গেল নাকি? কার্বন, এটা আছে ডান দিকে, তার মানে এটা আমার এইদিকে ঘুরবে, সি। এখানে তাহলে হাইড্রোজেনটা হবে নিচের দিকে হবে সি, বুঝে গেল? তার মানে এই দুটো কি আছে দেখো, একে অপরের মিরর ইমেজ হচ্ছে, ঠিক না? এখানে CH3 আছে, এর এদিকে, কিন্তু এটা একটার উপর আরেকটা বসবে না। তাহলে এই দুটো কি বলতে পারি? আমাদের এনানসিওমার। এবার তাহলে দেখো এই স্ট্রাকচারটা কোথায় আছে, এটা কোথায় আছে দেখো, বি নাম্বারটা, তাই না? বি নাম্বারটা, তার মানে বি নাম্বারটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে জিনিসগুলো? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম পড়েছো তো? ঠিক আছে, পিএইচ ক্যালকুলেশন মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়ামটা বিশেষ করে আয়নিক ইকুইলিব্রিয়ামটা তোমরা নিটের জন্য কিন্তু ভালো করে পড়বে। ওখানে তিনটে জায়গা ভালো করে পড়বে। নাম্বার ওয়ান হচ্ছে পিএইচ এর জায়গাটা, নাম্বার টু হচ্ছে সল্ট হাইড্রোলিসিস, নাম্বার থ্রি হচ্ছে বাফার সলিউশন, আর নাম্বার ফোর হচ্ছে ওই তোমার সলিবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, এই চারটে জায়গা অ্যাটলিস্ট দেখে নিও। আচ্ছা বেশ, এবার এখানে পিএইচ, দেখো পিএইচ এর এখানে একটা নোট আগে লিখে রাখি, ঠিক আছে? আগে ছোট্ট করে থিওরিটা বলে দিই। এখানে বলা হয় যে যদি পিএইচ কার বের করি, পিএইচ মানেটা কি? মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই তো? মানে পাওয়ার অফ এইচ প্লাস আমরা বলে থাকি। তো এখানে বলা হয় যে এইচ প্লাস মানে কি? অ্যাসিড। এবার ধরো নাও তুমি একটা বিকারের মধ্যে জল নিয়েছিলে, তার মধ্যে এইচ সিএল ডুবিয়ে দিলে। এবার এই জলের মধ্যে কি আছে? জল মানে কি H2O, তার মানে সেখানে এইচ প্লাস আর একটা OH মাইনাস আছে। এরকম ভাবে HCl মিশিয়েছো, তার মানে সেখানেও কি এইচ প্লাস আছে আর Cl মাইনাস। তো খেয়াল করে দেখো সলিউশনের মধ্যে এইচ প্লাসের সংখ্যা কিন্তু বেশি আছে, মানে অ্যাসিডের HCl এর হাইড্রোজেন একটা ছিল, জলের ক্ষেত্রেও এক্সট্রা একটা এইচ প্লাস আছে। তার মানে তুমি কিন্তু সেখানে কাউন্ট করতে গেলে একটু হলেও ভুল হবে, তাই না? তো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হয়, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে? মানে অ্যাসিডের ক্ষেত্রেও তো এইচ প্লাস আছে, জলেরও এইচ প্লাস আছে, তাহলে আমি কোন এইচ প্লাসটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি, এই ব্যাপারটাকে বোঝার জন্য এখানে একটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে। তো কনসেপ্টটা শর্টকাটে বলে দিই। বলা হয় যে এইচ প্লাস অ্যাসিড কনসেন্ট্রেশন যদি 10⁻⁻6 এর থেকে বেশি হয়, 10⁻⁻6 বেশি মানেটা কি? মাইনাসে আছে, তার মিন 10⁻⁵ হতে পারে, 10⁻⁴ হতে পারে, 10⁻³ হতে পারে, কারণ মাইনাসে কি যত কমের দিকে যাবে তত বেশি, তাই না? তাহলে কি বলেছে, যদি এইচ প্লাসের কনসেন্ট্রেশনের ভ্যালুটা যদি 10⁻⁻6 হয়, এর থেকে বেশি হয়, তাহলে মনে রাখবে কোনো কিছু অ্যাড করতে হবে না, নো অ্যাড, নো অ্যাড, লিখে দিচ্ছি, ঠিক আছে? তার মানে তখন ডিরেক্টলি তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে কাজ করে দেবে, মানে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, এইচ প্লাসের ভ্যালু যেটা বলে দেওয়া থাকবে ডিরেক্টলি এখানে বসিয়ে কাজ করবে। কথাটা বোঝা গেল? একটা এক্সাম্পল দিই। যেমন ধরে নাও তোমাকে বলে দিল এইচ প্লাসের কনসেন্ট্রেশন ধরে নাও বলে দেওয়া আছে 10⁻, ঠিক আছে? তাহলে কি হবে? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ, দেখো মানে 6 এর থেকে কি আছে? বড় আছে, তাই না? তাহলে ডিরেক্টলি বসিয়ে দেবো -2। লগের অঙ্কগুলো কি করতে হবে? লগের সময় পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -2 লগ বেসে 10, আর লগ 10 এর ভ্যালু কত? 1। ওভারঅল কি হচ্ছে? মাইনাস মাইনাসে +2 হয়ে যাচ্ছে অ্যান্সার, বুঝা গেল? তাহলে এই গেল সিম্পলটা। তাহলে কখন আমি যোগ করবো না কোনো কিছু, এই হচ্ছে এখানে, মানে কখন এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো। এবার বলা হয়, এটা গেল 1 নম্বর কেস, আর 2 নম্বর কেস, এই দুটোই খালি মনে রাখলেই তোমার কাজ হয়ে গেল। পিএইচ এর যে কোনো অঙ্কই আসুক তুমি পেরে যাবে। যদি বলা হয় ইফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অ্যাসিড এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়ালস টু 10⁻⁶, 10⁻⁶ এর সমান বা তার থেকে যদি ছোট হয়, ছোট বলে তো কি হতে পারে? 10⁻⁷ হতে পারে, 7 হতে পারে, 10⁻8 হতে পারে, বুঝে গেল? বলে তাহলে যদি এইটা হয়, তবে এইখানে একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? বলা হয় এক্ষেত্রে পিএইচ সমান সমান হবে মাইনাস লগ অফ এইচ প্লাস তো হবেই, এটা হচ্ছে অ্যাসিডের, প্লাস আরেকটা এইচ প্লাস হবে, সে কি? জলের জন্য, বুঝা গেল? যেহেতু একটু আগে দেখলাম জলেরও এইচ প্লাস আছে, অ্যাসিডেরও এইচ প্লাস আছে।
এবার এই জলের এই এইচ প্লাসের ভ্যালুটাকে আমরা এখানে ডিরেক্টলি বলে দিই 10 টু দি পাওয়ার মাইনাস। এই হচ্ছে কনসেপ্টটা। কি হলো, কখন আমাকে 10 টু দি পাওয়ার -7 অ্যাড করতে হবে, কখন করতে হবে না, এটা এই কথাটা মনে রাখলেই তোমার কাজ হয়ে গেল। হয়েছে। এবার আসছি মেন অঙ্কে। দেখো কি বলা আছে, পিএইচ এর ভ্যালুটা কত দেওয়া আছে, 10 টু দি পাওয়ার -8। কি দেখো 10 টু দি পাওয়ার -8 মানে এটা কি 10 টু দি পাওয়ার -6 এর থেকে বড় না ছোট, আগে বলো। ছোট আছে, দেখো ছোট আছে, 10 টু দি পাওয়ার -6 এর থেকে ছোট আছে, তার মানে এখানে কিন্তু আমাকে অ্যাড করতে হবে। বুঝে গেল। এখানে এইচ প্লাস আমি যদি আগে লিখে নিই HCl, এইচ প্লাস আর একটা সিএল মাইনাস। এবার তোমাকে HCl এর ভ্যালু কত বলা আছে 10 টু দি পাওয়ার -8, এটাও হবে তোমার 10 টু দি পাওয়ার -8, এটাও হবে 10 টু দি পাওয়ার-8। তোমাকে তো শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে হবে, পিএইচ যেহেতু, তাই না। পিএইচ মানে মাইনাস লগ অফ, এখানে এখনই বললাম খালি এইচ প্লাস অ্যাসিডেরটা বললে হবে না, অ্যাসিড প্লাস 10 টু দি পাওয়ার-7 করতে হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা কি করে করবো, চলো। মাইনাস লগ অফ, এখানে এর ভ্যালুটা কত 10 টু দি পাওয়ার-8 প্লাস 10 টু দি পাওয়ার-7। এই ক্যালকুলেশনটা কিন্তু জানতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু পারবে না। এবার দেখে নাও, এখানে একটু আলাদা করে দেখাচ্ছি, 10 টু দি পাওয়ার-8 প্লাস 10 টু দি পাওয়ার-7। ঠিক আছে, প্লাস দেখো ডিরেক্টলি প্লাস করে দিলে হবে না, কিন্তু তুমি যদি ভাবো যে বেসে ভ্যালু -8 প্লাস -7 করে দিলেই কাজ হয়ে গেল, না, এটা কিন্তু একদমই আলাদা। ওটা কখন হয়, গুণ হয়, পাওয়ারগুলো তখন যোগ হয়। যদি কথার কথা 10 টু দি পাওয়ার-8 থাকতো ইন্টু 10 টু দি পাওয়ার-7 থাকতো, তখন তুমি 10 টু দি পাওয়ার-8 প্লাস 7 করতে পারতে। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এখানে হবে না, এখানে মাইনাস আছে মাঝখানে, এখানে করে করতে হবে। তার আগে তোমাকে কি করতে হবে, এদের বেস ভ্যালুটাকে সেম করতে হবে, সরি বেস ভ্যালু আছে, পাওয়ারটাকে সেম করে নিতে হবে। ঠিক আছে, তার মানে এদিকে 10 টু দি পাওয়ার-8 আছে, আমাকেও 10 টু দি পাওয়ার-8 করতে হবে। তাহলে এখানে কি হবে, একটা 10 নিতে হবে। বুঝতে পারছো, এর মাথায় কি আছে, কিছু নেই, মানে 1 আছে, এইটুকু তো তোমাদের বোঝা উচিত, বেসিক ম্যাথ এগুলো, সূচকের অঙ্ক, তাই না। ব্যালেন্স হয়ে গেল। এবার আমি কি কমন নিতে পারবো, 10 টু দি পাওয়ার-8 কমন নিলে কি হবে, 1 প্লাস 10, কত দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার-8 ইন্টু 11, হলো। এবার তাহলে পিএইচ সমান সমান কি, মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার-8 টু 11, হলো। এটা ক্যালকুলেট করো কি হবে, মাইনাসটা বাইরে রাখছি, লগ অফ একবার 10 টু দি পাওয়ার-8 প্লাস একবার লগ অফ 11। ঠিক আছে, লগ 11 দেখো আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, লগের ভ্যালুগুলো log 2 log 3 log 4 log 10 log 11 এদের ভ্যালুগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু একবার দেখে নেবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এটা তো সিম্পলি হবে, ভ্যালুটা কত হবে, -8 হয়ে যাবে। বুঝতে পারছো, -8টা সামনে আসবে, সূচকের নিয়ম তো, -8 সামনে আসবে, log 10, আর log 10 এর ভ্যালু কত হয়, 1 হয়, -8 ডিরেক্ট লিখে দিচ্ছি, প্লাস log 11 এর ভ্যালুটা মনে রাখবে, এটা ভ্যালুটা হয় 1.04। ঠিক আছে, 1.04, তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে, আমি দেখাচ্ছি 8 মাইনাস 1.04, তাই তো। এটা ভ্যালুটা তাহলে কত হবে, 6.96। ঠিক আছে, পিএইচ এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, 6.96। চলে এসো কোশ্চেনে, অপশানে কি কি আছে, অপশানে যেগুলো আছে, এই যে 6 অপেক্ষা বেশি 7 অপেক্ষা কম, এটা হবে, তার কারণটা কত হলো, 6.96 বেরোলো। 6-এর থেকে বেশি 7-এর থেকে কম, তাই না, 6-এর থেকে বেশি 7-এর থেকে কম, ডি নাম্বার অপশনটা কারেক্ট হবে। দেখো বুঝতে পারলে ব্যাপারটা। নেক্সট যাচ্ছি, দেখো নেক্সট কি বলেছে, যে P4O10 কতগুলি পি সিঙ্গেল বন্ড ও পি লিঙ্কেজ আছে, তার মানে আগে P4O10 এর তোমাকে স্ট্রাকচার জানতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার জানতে হবে, কি করে রাখতে হবে, কি দিচ্ছে স্ট্রাকচারটা, এটা একটু একবার মনে রেখে দিও, কিন্তু ফসফরাসের স্ট্রাকচারগুলো স্পেশালি, আর প্রতিটা পি এর সাথে একটা করে ডাবল বন্ড ও। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো যে কতগুলো আমার পি সিঙ্গেল বন্ড ও পি আছে, এটা একটা পিওপি, এটা একটা, দুটো হলো, এটা একটা তিনটা, এটা একটা চারটা, এটা একটা পাঁচটা, আর এটা একটা ছটা, তো ছটা অ্যান্সার হবে। তো কোথায় আছে, এই নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন কি বলেছে দেখো, H3PO3 আর H3PO4, এখানে কতগুলো ওইচ গ্রুপ আছে। আচ্ছা, এদের স্ট্রাকচার দেখো, এই জিনিসটা কিন্তু আমি মানে বলেছিলাম কিন্তু বারবার করে দেখার জন্য, এটা হচ্ছে তোমার গ্রুপ 15-এর শেষের দিকে, আমি কয়েকটা স্ট্রাকচার এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একবার দেখে নেবে। এই যে দেখো, একদম সহজ, পি ডাবল বন্ড ও, এখানে একটা ওইচ, একটা ওইচ, এখানে একটা H, আর একটা H3PO4, মানে পি ডাবল বন্ড ও, এখানে একটা ওইচ, এখানে একটা ওইচ, এখানে একটা, এই দুটো। এবার এখানে বলেছে কতগুলো ওইচ গ্রুপ আছে, ও একদম তো সহজ কোশ্চেন, এখানে একটা এখানে দুটো, তার মানে H3PO3-তে দুটা, আর এখানে হবে তিনটা। 2 আর 3 কোথায় আছে দেখো, 3 নাম্বারটা কারেক্ট হয়ে যাবে, 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, একদম সহজ কোশ্চেন ছিল। দেখো কোঅর্ডিনেশনের কোশ্চেন, কোঅর্ডিনেশন খুব ভালো কোশ্চেন, ডায়াম্যাগনেটিক বের করতে বলেছে, কোনটি আয়নটি বা আয়নগুলি, দেখো মোর দেন ওয়ান কিন্তু কারেক্ট হতে পারে, এখানে একটু মনে রাখবে,
আচ্ছা, তো তার আগে আমাকে বুঝতে হবে যে ডায়াম্যাগনেটিক ব্যাপারটা কি। ডায়াম্যাগনেটিক মানে যাদের কাছে কি থাকে, প্যারা মানে সিঙ্গেল মানে আনপেয়ার্ড ইলেকট্রন, আর ডায়া মানে জোড়া ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা বেশ। তো আমি ফার্স্টে যে কোবাল্টের কনসেপ্টটাতে আসি, কি করে বের করতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। কোবাল্ট F6 3 আগে হচ্ছে অক্সিডেশন স্টেট বের করবে মেটালের। এক্স ক্লোরিন কি হয় -1 করে হয় টু 6, কারণ F মাইনাস ইকুয়ালস টু -3, ক্যালকুলেশন করা হবে। এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে +3, +3। তাহলে কোবাল্ট কি আছে +3 তে আছে। এবার সাবধান হয়ে যাবে কিন্তু, কোবাল্ট একমাত্র যে +3 তে কিন্তু গল্প অন্যরকম হয়। এখানে বলা হয় যে হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এরা বাদে যত লিগ্যান্ড আছে সবাই কি হয় স্ট্রং ফিল্ড, এরা একমাত্র উইক ফিল্ড লিগ্যান্ড, তাই কি না। এরা বাদে বাদ বাকি যতজন আছে অল আদার্স আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই না। বাকি যতজন আছে সবাই কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো এখানে ফ্লোরিন আছে, এখানে তো উইক ফিল্ডই হবে। আচ্ছা তাহলে কোবাল্টের আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নিই। কোবাল্ট কত বলো 27 নর্মালি কি হবে 4s2 3d7, তাই তো। আচ্ছা এখানে কি +3 আছে, +3 মানে কি তিনটে ইলেকট্রন বের করতে হবে, তাহলে 4s0 হবে, 3d6 হয়ে যাবে। ডিতে কি আছে ছটা ইলেকট্রন, তুমি ফিল আপ করো 1 2 3 4 5 and 6। এবার যেহেতু এফিটা কি আছে, সরি ফ্লোরিন কি আছে উইক ফিল্ড লিগেন্ড, কি হবে পেয়ারিং করতে পারবে, নো পেয়ারিং, এই তো। ভিভিটির কনসেপ্টটা কিন্তু কোঅর্ডিনেশনের ভিভিটি কনসেপ্টটা, তাহলে পেয়ারিং হবে না। তাহলে এটা কি হচ্ছে সবগুলো আনপেয়ার হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক হচ্ছে, এটা তো হবে না, আমাকে তো ডায়াম্যাগনেটিক বের করতে বলেছে। এবার নেক্সট আর কি আছে, নেক্সট কি আছে দেখো, টু NH3 6 ঠিক আছে। এটা কি হবে, এখানে তো HNO3 কি আছে নিউট্রাল লিগেন্ড, তার মানে এক্স প্লাস কন্ট্রিবিউশন নিউট্রাল ক্ষেত্রে 0 হয়, 6 = 3, তার মানে এক্স ইকুয়ালস টু +3। কোবাল্ট +3 তে আছে, কোবাল্ট +3 মানে আবার সেম জিনিসই তো, মানে 4s2 3d7, মানে +3 মানেটা কি 4s0 3d6, ঠিক আছে, মানে এই যে সেম গল্পটাই আছে। এবার কনসেপ্ট এখানে কি বললাম, যে একটু আগে যেটা বললাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা বাদে যতজন আছে সবাই কি স্ট্রং ফিল্ড, তার মানে এখানে NH3 আছে। NH3টা কেমন হবে, NH3টা আমার এখানটা যাবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, বুঝা গেল। তার মানে কি করবে পেয়ারিং করবে, পেয়ারিং পেয়ারিং ব্যাপারটা হবে, বোঝা যাচ্ছে। এবার তাহলে পেয়ারিং যদি হয় তাহলে কি করে হবে, এই একটা ইলেকট্রন এখানে পেয়ার করবে, এই একটা ইলেকট্রন এখানে পেয়ার করবে, বোঝা যাচ্ছে। ওভারঅল তাহলে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে 1 2 3 4, সবগুলোই দেখো পেয়ারিং হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এটা কিন্তু আমার এখানে অ্যান্সার হয়ে যাবে, মানে বি নাম্বারটা কিন্তু এখানে একটা অ্যান্সার হবে। কি আছে Fe H2O6, ওটাকে একটু ঘুরিয়ে লিখেছে জাস্ট, আর কিছুই না, ভয় খাওয়ার কিছু নেই, এটা দেওয়া আছে। তাহলে এখানে কি হবে H2O কি নিউট্রাল লিগ্যান্ড, তার মানে Fe আছে +2 স্টেটে আছে। Fe নর্মাল কনফিগারেশন কত, Fe26 4s2 3d6, +2 মানেটা কত, দুটো ইলেকট্রন রিলিজ হবে, 4s0 3d6 হয়ে গেল। এই ছটা 3 4 ফিল আপ করে দাও, 1 2 3 4 5 অ্যান্ড এবার কে আছে ধরো ওয়াটার তো উইক ফিল্ড লিগ্যান্ড, তাই না। স্ট্রং ফিল্ড কে নর্মালি কোবাল্ট বাদে, কোবাল্টের কনসেপ্টটা খালি মনে রাখবে, তার বাদে নর্মালি কি হয় NO এটা NH3, এটা হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড SFL, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বাদ বাকি যতজন আছে সবাই উইক ফিল্ড, তাহলে ওয়াটার আছে, ওয়াটার তো উইক ফিল্ড হলে তো পেয়ারিং হবে না, নো পেয়ারিং, মানে এটা কি হচ্ছে আনপেয়ার ইলেকট্রন থেকে যাচ্ছে, তার মানে এটা তো ডায়াম্যাগনেটিক হবে না, হয়েছে। সিএন আছে তাই না, যে সিএন তো দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আশা করি বুঝে নিয়েছো। Fe CN6 4 এর আগে অক্সিডেশন স্টেট বের করো, চলো এর আগে অক্সিডেশন স্টেট বের করো, কি হবে এক্স প্লাস সিএন মাইনাস হয়, তাহলে -1 × 6 = -4, তাহলে এক্স ইকুয়ালস টু -4 + 6, তার মানে কত হচ্ছে +2, +2 হচ্ছে, তাই না। তার মানে Fe যেটা হয় 4s2 3d6, তাহলে এখানটা হয়ে যাবে 4s0 3d6, একই রকমের দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু এখানে কি হবে পেয়ারিং হবে, খেয়াল করে দেখো সিএন আছে, সিএন কি করবে পেয়ারিং করিয়ে দিবে, বোঝা যাচ্ছে। তাহলে ওভারঅল দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা 1 2 3 4, আর বাদ বাকি সবগুলো পেয়ারিং করিয়ে দিতে হবে, তার মানে এটা কিন্তু আমাদের হবে। তাহলে কোন কোন অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তোমার বি নাম্বারটা নাকি, একটা হচ্ছে বি নাম্বারটা, আর একটা হচ্ছে তোমার এদিকে ডি নাম্বারটা, তাহলে এই দুটো কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট দেখো কি বলেছে, নিম্নলিখিত মধ্যে, এটা তো একদম অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন আছে, সুন্দর কোশ্চেন, ঠিক আছে, ভালো কোশ্চেন আছে। দেখো কি বলেছে, তোমাকে লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ার বের করতে হবে, যে সর্বাধিক কার কাছে আছে। তো বলে দিই হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস পজিটিভ প্লাস নেগেটিভ, মানে নেগেটিভ থাকলে প্লাস করতে হবে, পজিটিভ চার্জ থাকলে মাইনাস করতে হবে, অ্যান্ড প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট
অ্যাটম। হলো, এই হচ্ছে পুরো ফর্মুলা। ভ্যালেন্স ইলেকট্রন কী করে বের করতে হয়, আমি বলেছিলাম 10-এর উপরে উঠলে 10 থেকে মাইনাস করবে গ্রুপটার, তাই তো। আর মনোভ্যালেন্ট কারা হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো। এই জিনিস বলেছিলাম, হাইড্রোজেন হতে পারে। ব্যাস, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, তাহলে এটা আমি মুছলাম। এবার তাহলে এখানে এই হয়ে গেল, জেডের ভ্যালু বেরিয়ে গেল। জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কি দেখতে হবে, বিপি। বিপি কত হবে, বিপি হচ্ছে নাম্বার অফ নেইবারিং সেন্ট্রাল বাদে কতজন আছে, 3 জন, তাহলে বিপি হয়েছে 3। আর এলপি কত হবে, তাহলে জেড মাইনাস বিপি, 4 - 3 = 1, তার মানে এটার ক্ষেত্রে লোন পেয়ার আছে একটা, হয়েছে। আচ্ছা, আমাকে বের করতে হবে কোথায় হাইয়েস্ট আছে। নেক্সট চলো পরেরটার ক্ষেত্রে, পরেরটা তো খুব ইম্পর্টেন্ট, জেননের কনফিগারেশন খুব আসে পরীক্ষায়। কী হবে, জেড ইকুয়ালস টু হাফ ইন্টু জেনন, এখানটায় সেন্ট্রাল জেননের কত নাম্বার গ্রুপে, 18, ভ্যালেন্স ইলেকট্রন 8 হয়ে যাবে, 3 থেকে মাইনাস করতে বলেছি। ক্লোরিন মনোভ্যালেন্ট 4 আছে, কোনো প্লাস মাইনাস নেই, তাহলে কত হবে, 8, 12/2 6। বিপি কত হচ্ছে 4, এলপি কত হবে তাহলে 6 - 4 মানে 2, তাহলে দুটো লোন পেয়ার আছে 2, হয়েছে। নেক্সট কে আছে, নেক্সট চলো ট্রাই করো, তোমরা ট্রাই করো, করতে থাকো। নেক্সট কি আছে, SF4। SF4 কী হবে বলো, জেড ইকুয়ালস টু হাফ ইন্টু সালফার মানে অক্সিজেন, সালফার অক্সিজেন মানে গ্রুপ 16 মানে 6, প্লাস ফ্লোরিন আছে 4, 6 4 10/2 মানে 5। এবার বিপি কত হবে, বিপি 4, আর এলপি কত হচ্ছে, এলপি মানে 1 হয়ে যাচ্ছে, 5 - 4 1 হলো। আচ্ছা, এখন অবধি তাহলে কে জিতে আছে, XCF4 নাকি, এখন অবধি XCF4টা জিতে আছে। তো আরেকটা বাকি আছে দেখি, আরেকটা কি বাকি আছে বলো, I3-, এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে দেখে নাও। I3- মানে 3টে I -1, বা সেন্ট্রালকে যে কোনো একটাকে সেন্ট্রাল ধরো, বাদ বাকি দুটো তোমার নেই বাড়ি। ফর্মুলা কি, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন সেন্ট্রাল মানে আয়োডিন 17 মানে 7 হয়ে গেল, প্লাস বাকি দুটো মনোভ্যালেন্ট আছে 2। আচ্ছা, মাইনাস একটা আছে, মাইনাসের জন্য তাহলে কি করতে হবে, একটা এখানে ছাড়া যাচ্ছিল, +1, তাহলে কত হচ্ছে 5, তাই তো। বিপি কত হবে, নেইবারিং দেখো দুজন আছে, তাই না, তাহলে বিপি হয়ে যাবে 2। এলপি কত হবে তাহলে, 5 - 2 মানে 3, তার মানে এই হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে, তাই তো। তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ফাজানসুলের কোশ্চেন, তাই না, খুব ইম্পর্টেন্ট জিনিস। একবার বলে দিই কী করে করতে হবে ফাজানসুল। এখানে আমরা বলেছিলাম ফাজানসুলে মেইনলি একটা হচ্ছে 3টে ফ্যাক্টর, চার্জ, একটা সাইজ, একটা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, তাই না। আর এটা হয় একটা ক্যাটায়নের জন্য, এটা হয় অ্যানায়নের জন্য। এই তো আমাদের কনসেপ্টটা ছিল, তাই না। চার্জ ফ্যাক্টর কি বলেছিলাম, ক্যাটায়নের জন্য কি বলেছিলাম, চার্জ ফ্যাক্টরটা দুই ক্ষেত্রেই সেম হবে, দুই ক্ষেত্রেই সেম হবে। চার্জ বাড়লে পি বাড়বে, কিউ বাড়বে। আগে পি মানে পিপি মানে পোলারাইজিং পাওয়ার, আর সিসি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। পরে আসছি, এটার সাথে সলিবিলিটি রিলেশন আছে, আগে পিপি আর সিসি ব্যাপারটা বুঝে নিই। সাইজের ক্ষেত্রে কি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু পিপি, ইনভার্সলি প্রপোর্শনাল টু সিসি। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, সাইজ প্রপোর্শনাল টু পিপি টু সিসি, হলো। আর সিউডো, সিউডো দুই ক্ষেত্রেই সেম, যে সিউডো দেখাবে তার সিউডো কনফিগারেশন বলে কি হবে, বলে পিপি বেশি হবে, সিসিও বেশি হবে। এই হচ্ছে পুরো গল্পটা। এবার তোমাকে দেখতে হবে কি, স্লাইড নিয়ে নিই। এখানে আমরা বলি যে পিপি যার বেশি হবে তার সিসি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, সেটা কি, নন পোলারে, নন পোলার সলভেন্টে, সলভেন্টে ভালো সলিবেল হবে, আর পোলার সলভেন্টে, সলভেন্টে খারাপ সলিবেল হবে, বুঝে গেল। এবার তুমি কোশ্চেনটা দেখো কি আছে, এবার তুমি, এই হচ্ছে আমার পুরো গল্পটা। এবার তুমি কোশ্চেনটা দেখো কি চেয়েছে, তোমাকে দিয়ে দিয়েছে এখানে 4টে 5টা এলিমেন্ট, তাই তো। 4টে এলিমেন্ট দিয়ে দিয়েছে, এখানে বলেছে যে জলে, জল বলে তো কি, জল হচ্ছে H2O মানে পোলার সলভেন্ট, তাই তো। তার মানে পোলারে কে ভালো হবে, তার মানে কি যার পিপি বা সিসি বেশি হবে সে কিন্তু পোলারে খারাপ হবে। তোমাকে আগে পিপি বা সিসি বের করে নিতে হবে, কে কে আছে আগে বের করো চলো। AgF, AgBr, AgCl, একটা আছে AgI। এদেরকে ভাঙলে কি কি পাওয়া যাবে বলো, মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, আর I মাইনাস, কারণ Ag তো সেমই হবে, তার মানে অ্যানায়নিক পার্টটা নিয়ে গল্প করতে হবে। তো অ্যানায়নিকের ক্ষেত্রে এখনই দেখলাম, অ্যানায়নিকের ক্ষেত্রে দেখো চার্জ ফ্যাক্টর তো হবে না, কারণ চার্জ সবারই মাইনাস 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 করে আছে, সাইজটি দেখতে হবে। তো অ্যানায়নিকের ক্ষেত্রে কি বললাম, সাইজ প্রপোর্শনাল টু পিপি প্রপোর্শনাল টু সিসি, তাই তো। দেখো এখন লিখে রেখেছো তো, আমি তো মুছে দিলাম, সেগুলো লিখে রেখেছো সবাই। আচ্ছা, তার মানে এখানে আয়োডিনের কি হবে, এর I মাইনাসের কি হবে, এর সিসি বেশি। এবার এখনই বললাম যে সিসি যার বেশি হবে বা পিপি যার বেশি হবে তার পোলারে সলিবিলিটি কম হবে। পোলার মানে কি, ওয়াটার তো একটা পোলার মলিকিউল, পোলার সলভেন্ট, তাই না। তাহলে ওয়াটারে কম সলিবেল হবে, তার মানে I2টা কি হবে, কম সলিবেল হবে। তাহলে ওয়াটারে ভালো সলিবেল কে হবে, আমি লিখে দিচ্ছি ওয়াটার সলিবেল, কে কে হবে বলো, তাহলে ফ্লোরিন মানে AgF, নেক্সট AgCl, তারপরে
AgBr সবার লাস্টে AgI। বোঝা গেল? সিকোয়েন্স ওয়াইজ ডাউন দ্য গ্রুপ। তাহলে এই অপশনটা দেখো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, AgF AG, এই বি নাম্বারটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো বোঝা গেল? নেক্সট যাচ্ছি, কি বলেছে, এলএমসিটি পরাচুম্বকীয়। দেখো এই নতুন একটা টার্ম দেখতে পাচ্ছ এলএমসিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো কোঅর্ডিনেশনে শুনেছো কিনা আমি জানি না, কিন্তু এটা মেনলি কোঅর্ডিনেশনের যে সিএফটি, ঠিক আছে, সিএফটি একটা অ্যাপ্লিকেশন বলতে পারো এলএমসিটি, ঠিক আছে, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। এলএমসিটি পুরো নামটা কি, এলএমসিটি। আচ্ছা, এলএমসিটি শর্তগুলো কি কি, মানে কখন তুমি বুঝতে পারবে যে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার হচ্ছে, মানে তোমাকে তো বলে দিয়েছে যে কোনটি এলএমসিটি ফলো করছে, তাই না? তুমি কি করে বুঝবে? তো কন্ডিশনগুলো লিখে রাখো। নাম্বার 1, এলএমসিটি হতে গেলে মনে রাখবে যে মেটাল যেটা হবে ওর অক্সিডেশন স্টেট 3 বেশি হতে হবে। মেটাল অক্সিডেশন স্টেট হতে হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি হতে হবে, এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে লিগ্যান্ডটা হচ্ছে ইলেকট্রন রিচ হতে হবে, লিগ্যান্ড যেটা ইলেকট্রন রিচ হতে হবে, হয়েছে? আরেকটা এখানে বলা হয় যে মেটালকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, ঠিক আছে? তো আমরা নর্মালি বলতে পারি অক্সিডেশন নাম্বার যার বেশি সে তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। এটা হচ্ছে আমাদের এলএমসিটির মেন গল্পটা, ঠিক আছে? তাই একটু নোট ডাউন করে রেখে দিও, বাই চান্স যদি আসে কখনো অ্যান্সারটা করতে পারবে সহজে। এবার চলো দেখি এখানে কোশ্চেনটা করি। তো এতটুকু আমাকে দেখতে হবে যে কারো যদি অক্সিজেন স্টেট বেশি থাকে, মানে 3 বেশি, তার মানে সেটাই এলএমসিটি হবে, ঠিক আছে? আচ্ছা, তো আগে এদের অক্সিজেন স্টেটটা আমাকে বের করতে হবে। আগে ফার্স্টে কে কে আছে, MnO4 2- এর অক্সিজেন স্টেট বের করো চলো। কি হবে, এক্স প্লাস অক্সিজেনের জন্য -2 4 ইকুয়ালস টু -2, এক্স ইকুয়ালস টু কি হবে -2 প্লাস 8, মানে কি হচ্ছে +6, বেশি আছে 3 বেশি, একটা হতে পারে এলএমসিটি, তাই তো? অন্যটা দেখি, MnO4- কি হবে, এক্স প্লাস অক্সিজেনের জন্য -2 4 ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু -1 প্লাস 8 প্লাস 7, হ্যাঁ এটাও হতে পারে এলএমসিটি, হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু মোর দেন 1 কারেক্ট হতে পারে, ঠিক আছে? এই অপশনটার ক্ষেত্রে মোর দেন 1 কারেক্ট হতে পারে, এটা একটু মনে রেখো। নেক্সট কি আছে, Cr2O7 2-, এটা কি হতে পারে, এক্স টু টু, যেহেতু ক্রোমিয়াম দুটো আছে, আর -2 × 7 ইকুয়ালস টু -2, এখানে 2x ইকুয়ালস টু -7 × 14, মানে 2 প্লাস 14 মানে -12 +12, এক্স ইকুয়ালস টু 6, এটাও হতে পারে এলএমসিটি, ঠিক আছে? আর কি আছে, আরেকটা কি আছে, ফেলো, Cr O4 2-, ঠিক আছে? এখানে কি হবে তাহলে, এক্স প্লাস অক্সিজেন -2 × 4 ইকুয়ালস টু -2 ইকুয়ালস টু -2 প্লাস 8, তার মানে 6। দেখো এটা হতো, মানে সবগুলোই এলএমসিটি হবে, তো এখানে জাস্ট বোকা বানানোর জন্য তোমাকে রেখে দিয়েছে, ঠিক আছে? এবার নেক্সট কি দেখতে পাচ্ছি, পরাচুম্বকীয় মানে প্যারাম্যাগনেটিক কি হবে, সেটা মেন অ্যান্সার, জানতে করতে পারলে হয়ে গেল কাজ। ঠিক আছে, তাহলে ওটাই আমরা ট্রাই করি তাহলে, ঠিক আছে? কোনটা প্যারাম্যাগনেটিক, আশা করি সেটা পারবে তো। ভিডিওটা পজ করো, তাহলে তোমরা ট্রাই করো কোনটা প্যারাম্যাগনেটিক হবে। Cr O4 2- এর জন্য করছি, ক্রোমিয়াম মানে +6, তো ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হয়, তোমার হচ্ছে 4s1 আর একটা 3d5 হয়, তাই না? 4s1 3d5 হয়। এবার ক্রোমিয়াম কি আছে, +6-এ আছে, +6 মানে তো সবগুলো 0 0 হয়ে যাবে, 4s0 3d0, তাই তো? তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক হতে পারে, হবে না, তার মানে এটা অপশন তো হবেই না। নেক্সট যাচ্ছি ক্রোমিয়াম, এটাতে যাচ্ছি, এটা কি আছে, ক্রোমিয়াম +6-এ আছে, তার মানে এখানে কত হবে, এটা ক্রোমিয়াম +6-এ আছে, তার মানে এটাও তো হবে না, বুঝা যাচ্ছে? +6-এ ক্রোমিয়াম হচ্ছে না, কারণ সবগুলো তো চলে যাচ্ছে। নেক্সট কি আছে, MnO4-, এটা কত বেরিয়েছে, +7, তাহলে Mn কত আছে, Mn 25, আমি বলতে পারি 4s2 3d5, তোমাকে 7 বের করতে হবে, তো দেখো এটাও 0 0 হয়ে যাচ্ছে, এটাও 0 0 হয়ে যাচ্ছে, মানে এটাও তো হবে না, এই একটাই বাকি আছে, চলো Mn+6, তার মানে কত হবে, 4s অ্যাকচুয়ালি 2 3d5 +6, মানে তোমাকে এখান থেকে 2 মানে 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 4, মানে এখানে 1 বাকি থাকছে, হ্যাঁ এটাই হবে, বুঝে গেল? তার মানে এটাই হয়ে যাবে আমাদের MnO4 2-, এটা অ্যান্সার হবে, 3 নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাবে। দেখো কি আছে, এটা আছে তোমাদের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের একটা নেম রিঅ্যাকশন আছে, ঠিক আছে? দেখো কি আছে এখানে, PHCHO মানে কি, বেঞ্জালডিহাইড, H C ডবল বন্ড O H প্লাস, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড আছে, CH3CH2 C ডবল বন্ড O CH2 CH3 দেওয়া আছে।
তাই তো। আর কি দেওয়া আছে এখানে, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট মানে থ্রি টু সি ডবল বন্ড ও ও এন দেওয়া আছে, হলো। আচ্ছা বেশ, ফার্স্ট কাজ কি করতে হবে, ফার্স্ট কাজ এটা ভাঙবো, এই মাইনাসটা রেডি করবো। এবার এটা কি করতে হবে, মনে রাখবে এখানে আলফা হাইড্রোজেন, এই কি করবে, আলফা হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করবে, আলফা হাইড্রোজেনকে খাবে, কার কাছ থেকে, এই যে এর কাছ থেকে। আলফা পজিশন কোনটা হবে, তার মানে এটা যদি আমাদের ফাংশনাল গ্রুপ হয়, এর রেসপেক্টে এটা আমাদের আলফা কার্বন হতে পারে, এটা বিটা, একই রকম ভাবে এটা আলফা হতে পারে, এটা বিটা, তাই না। আলটিমেটলি আমাকে আলফা থেকে একটা হাইড্রোজেন নিতে হবে। তাহলে আমি যদি এটাকে একটু ভালো করে লিখতে চাই, এখানে কার্বন একটা হাইড্রোজেন, নিচের দিকে একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, হলো। তার মানে এই যে মাইনাস যেটা তৈরি হলো, এই গিয়ে কি করবে ফার্স্টে, এই এখান থেকে হাইড্রোজেনটাকে পাবে। তো তোমার প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে, CH3, তুমি চাইলে ওই দিক থেকেও নিতে পারো, যে কোনো একদিক থেকে নিতে হবে, তাহলে মাইনাস হয়ে যাবে, হলো। সি ডবল বন্ড ও, ও সি ও, করে লিখে দিচ্ছি C2H5, এটা করে বুঝে যাবে, হয়েছে। এবার নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ হবে যেটা তৈরি হলো, ওইটা গিয়ে ওইটা গিয়ে তোমার এই কার্বন সেন্টারকে এখানে বন্ডটা ব্রেক করবে, হয়েছে। কি তৈরি হবে বলো দেখি, তৈরি হবে বলো, CH সি ডাবল বন্ড ও, হলো, CH সি ডাবল বন্ড ও, তোমার এদিকে হচ্ছে হাইড্রোজেনটাকে আমি নিচে নামাচ্ছি, হাইড্রোজেনটাকে নিচে নামিয়ে দিচ্ছি, আর এদিক থেকে তোমার যুক্ত হচ্ছে পুরো পোর্শনটা, H3, কি তৈরি হবে, এই তোমার এদিক থেকে যা ছিল হাইড্রোজেন, আর এদিক থেকে পুরো পোর্শনটা তোমার যুক্ত হচ্ছে, CH2 হচ্ছে CH3 ডাবল বন্ড ও, তারপরে ও সি ডাবল বন্ড ও, C2, দেখো বুঝে গেল, ডাবল বন্ডটা কিন্তু থাকবে না, তাই না, কি হবে, ও মাইনাস হয়ে যাবে, দেখো ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট পার্টে কি হবে, দেই পার্টে কি হবে, পার্টে এই যে তোমার এখান থেকে একটা অ্যাসিড এর ফর্মেশন হয়েছে, তো যখন এইচ নিয়ে বানিয়েছে COOH, তো এখান থেকে এই কি করবে, একটা হাইড্রোজেন দেবে, ওই অ্যাসিডটা করবে একটা, এই O মাইনাসকে একটা হাইড্রোজেন দিবে, এটা আমার তৈরি হবে, ঠিক আছে, হাইড্রোজেন বেশি হয়ে গেছে, এই হলো। এবার নেক্সট স্টেপে কি হবে, এখান থেকে তোমার ওয়াটার রিমুভ হবে, জল বেরিয়ে যাবে, একটা ডাবল বন্ডের ফর্মেশন হবে, হচ্ছে পিএইচ, পিএইচ, একটা আমি ডাবল বন্ড দিয়ে দিচ্ছি, CH3 ডাবল বন্ড ও, ও ও C2H5 লিখে দিচ্ছি, হলো, কাজটা হবে। এরপরে নেক্সট আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এইখান থেকে এই পোর্শনটা থেকে ভেঙে যাবে, ঠিক আছে, হাইড্রোলিসিস অ্যাকচুয়ালি এখানে লেখা নেই মনে হয়, হাইড্রোলিসিস করতে হয়, এখান থেকে এটা ভেঙে যাবে, তাহলে তোমার প্রোডাক্টটা হবে H ডাবল বন্ড সি, CH3, মানে সি ডাবল বন্ড ও, ওই চলে আসবে একটা, আর বাকি এখান এই পোর্শনটার সাথে একটা অ্যাসিড, মানে C2H5 ডাবল বন্ড ও, OH এর একটা ফর্মেশন হবে, একটা প্রোডাক্ট হবে, আর এটা একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে। এবার তুমি দেখো কোন অপশনটা দেওয়া আছে, অপশনটা দেওয়া আছে, মেজর প্রোডাক্টটাই দেওয়া আছে, দেখো এই যে বি নাম্বার অপশনটা, CH ডাবল বন্ড সি CH3, তো এটাই তৈরি হয়েছে আমাদের, CH ডাবল বন্ড CH, ঠিক আছে। তো এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন বলা হয়, এটাকে বলা হয় পার্কিন রিয়াকশন, আশা করি তোমাদের মনে আছে যারা তোমরা 12-এ পড়েছো, রিয়াকশন পার্কিন, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের শেষের দিকে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা ব্যাস, হলো। নেক্সট যাচ্ছি, নেক্সট আরেকটা খুব ভালো ইম্পর্টেন্ট রিয়াকশন আছে এখানে, দেখো এটা তোমাদের হচ্ছে অ্যালকোহল ফেনল চ্যাপ্টারের কোশ্চেন আছে, তো মোটামুটি সব চ্যাপ্টারই কিন্তু এটা কভার করেছে। দেখো কি করতে হবে, তোমার এই পোর্শনটা থেকে, এটা তোমার মেন, এর রেসপেক্টে তোমাকে একদিকে কিউ একদিকে আর বের করতে হবে, এটাকে যদি আমি লিখতে যাই ভালো করে, CH2 ডাবল বন্ড CH, ME3, দেখো অ্যালাইলিক সিস্টেম দেওয়া আছে, একদিকে কি দিলে তোমার প্রোডাক্টটা হয়েছিল ME3 সি, CH2, CH2 OH, তো CH2 CH2 OH, হ্যাঁ, আর একদিকে তোমার হয়েছিল ME3C CH OH CH3। তোমরা যদি খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখো, তোমরা আশা করি ধরে নিয়েছো এটা কি আছে ব্যাপারটা, একটা খেয়াল করে দেখো, একটা মার্কনিকভ একটা অ্যান্টি মার্কনিকভ, তাই না, ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে ওয়াটারের অ্যাডিশন হয়েছে, তাই কি না, ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন হয় সেটা মার্কনিকভ, খেয়াল করে দেখো যেখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে
আর এখানটায় ওইচ অ্যাড হয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টি মার্কনিকফ, অ্যান্টি মার্কনি, আর এটা হচ্ছে মার্কনিকফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার মার্কনি আর অ্যান্টি মার্কনি খেয়াল করে দেখো, অ্যালকোহল ফেনল চ্যাপ্টারের প্রথমের দিকে দুটো তিনটে জিনিস ছিল, যদি একটু মনে পড়ে থাকে, আমি একটু যে শর্টকাট এখানে বলে দিই নোট বলে, তিনটে ওখানে রিয়েজেন্ট দেওয়া ছিল, নাম্বার 1 ছিল, ওটা দেওয়া ছিল, অথবা H2SO4 বলে লেখা থাকতো থাকে। ঠিক আছে? এটা যদি হয় ওটা মার্কনি হবে, এটা হলে তোমার মার্কনি হয়, মার্ক বলে লেখা রাখছি। ঠিক আছে? আর 2 নাম্বার রিয়েজেন্ট ছিল তোমার হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। ঠিক আছে? আর 3 নম্বরে ছিল অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। ঠিক আছে? আমি আর পুরোটা লিখছি না। এই নামগুলো খেয়াল করে দেখো, তোমার যদি মনে থাকে তোমার এখনই চিনতে পেরে যাবে। তো প্রথমটা যেটা ছিল ওয়াটার অ্যাসিডিক মিডিয়াম, সেটা হচ্ছে মার্কনিকফ হবে। 2 নাম্বারটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো এটার রিয়েজেন্টটা কি হয়, এটা যদি আমি রিয়েজেন্টটা তোমাকে একটু হেল্প করে দিই, এটা হচ্ছে তোমার, যদি রিয়েজেন্ট আমি তোমাকে একটু হেল্প করে দিই তাহলে হবে B2H6, খেয়াল করে দেখো, ডাইবোরেন, আর একটা থাকবে H2O2 পারঅক্সাইড, একটা NaOH। ঠিক আছে? NaOH। খেয়াল করে দেখো যে পারঅক্সাইড আছে বা হাইড্রোজেন পারঅক্সাইড যাই বলি না কেন, যদি পারঅক্সাইড থাকে চোখ বন্ধ করে সেটা কি হবে, অ্যান্টি মার্কনিকফ হবে। যদি পারঅক্সাইড থাকে সেটা কি হবে, অ্যান্টি মার্কনিকফ। মানে এটা হচ্ছে আমাদের অ্যান্টি মার্কনিকফ ফলো করে। আর লাস্টে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটা কি মার্কনিকফ ফলো করে। এটা রিয়েজেন্টটা কি হয়, এটা রিয়েজেন্টটা হয়, আমি কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, এটা রিয়েজেন্টটা এখানে লিখে দিচ্ছি, কি হয় এটা, বলা হয় Hg মার্কিউরিক অ্যাসিড, HgOAc মার্কিউরিক অ্যাসিডের, একটা হয় NaBH4। ঠিক আছে? আর একটা হয় হচ্ছে তোমার OH মাইনাস। এটা তিনজনই কি করে, ওয়াটারের অ্যাডিশন করায়, ডাবল বন্ড ভেঙে দিয়ে ওয়াটারের অ্যাডিশন করায়। ঠিক আছে? এটা কি হবে, এটাও আবার মার্কনি হবে। তাহলে প্রথমটা মার্কনি, লাস্টেরটা মার্কনি, মাঝখানেরটা অ্যান্টি মার্কনি। তো তোমার এখানে দেওয়া যে দুটো প্রোডাক্ট দেওয়া আছে সেই হিসেবে কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশনের একটা আছে, আর একটা অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন, যদি রিয়েজেন্টগুলো খেয়াল করে দেখো। ঠিক আছে? যদি রিয়েজেন্টগুলো খেয়াল করে দেখো এই দুটো বুঝতে পারবে। দেখো, তো প্রথমেরটা কি আছে দেখো, তোমার এখানে CH2 ডাবল বন্ড ভেঙে দিয়ে CH2 এর সাথে OH অ্যাড হয়েছে, তার মানে এটা কি আছে, হাইড্রোজেন এখানে বেশি আছে কিন্তু ওখানে হাইড্রোজেন না গিয়ে OH অ্যাড হয়েছে, তার মানে এটা কি আছে, এটা হচ্ছে অ্যান্টি মার্কনি হচ্ছে, অ্যান্টি। আর অ্যান্টি হলে কি হবে, এখনই বললাম H2O2 পারঅক্সাইড, এবার যেখানে পারঅক্সাইড সামনে আছে সেটা হবে, দেখো পারঅক্সাইড এখানে আছে একটা, এখানে একটা আছে, তার মানে A হবে না আর C হবে না। তো পরেরটা দেখো কি আছে, ডাবল বন্ডে CH2, এখানে দেখো একটা এক্সট্রা CH3 হয়েছে, মানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তার মানে এটা কি হচ্ছে, মার্কনি। তাই না? মার্কনি যদি ওটা হয় তার মানে কি হবে, এই যে হাইড্রোবোরেশন অক্সিডেশন, সরি মানে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এই যে Hg, মানে ডি নাম্বার অপশনটা এখানে কারেক্ট হয়ে যাবে। দেখো বুঝতে পারলে, এই জায়গাটা একবার দেখে নিও, ক্লাস 12 এর হ্যালো অ্যালকেন হ্যালো সরি অ্যালকোহল ফেনল চ্যাপ্টারের প্রথমের দিকেই আছে কিন্তু। ঠিক আছে? নিম্নলিখিত ক্ষেত্রে অম্লতার কিরূপ পরিবর্তন হবে, এখানে বলা হয় অম্লতার কি পরিবর্তন হবে, এখানে দুটোই বাড়বে। ঠিক আছে? এই কথাটা বলা হয়, এখানে কি বলা হয়, দুটোই বাড়বে। কেন দুটোই বাড়বে বলা হচ্ছে, খেয়াল করে দেখো, যদি রিয়াকশনটা যদি ভালো করে দেখো, ফার্স্ট এটার জন্য দেখো, যদি রিয়াকশনটা বলি, একটা হচ্ছে CuSO4 প্লাস 2 মোল NH4 হোল টু SO4, এটা যদি রিয়াক্ট করি তাহলে তৈরি হয় অ্যাকচুয়ালি CuNH3 হোল 4, আর একটা SO4 প্লাস H2SO4 এর ফর্মেশন হয়। ঠিক আছে? খেয়াল করে দেখো, সিস্টেমে H2SO4 তৈরি হচ্ছে মানে মিডিয়ামে কি হবে, অ্যাসিড তৈরি হচ্ছে, তার মানে মিডিয়ামটা কি হবে, অ্যাসিডিক ইন নেচার হবে, অ্যাসিডিটি বাড়বে ওর। বুঝে গেল? তাহলে প্রথমটার জন্য কি হবে, বাড়বে। এর পরেরটার জন্য তুমি যদি খেয়াল করে দেখো, পরেরটা কি আছে, HF আছে, এইচ এবার SB F5, যদি এটা দেখাতে চাই তাহলে কি হবে, H বন্ড F প্লাস SB PBP স্ট্রাকচার হয়ে যাবে অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি তৈরি করে কি, SbF6 তৈরি করে, আর একটা H প্লাস জেনারেট করে। ঠিক আছে? তো দেখো মিডিয়ামে আবার H প্লাস মানে কি, অ্যাসিড, তার মানে এটা তো বাড়ছে, তার মানে ওই কারণে আমরা বললাম যে এখানে দুটো ক্ষেত্রে কি হবে, অ্যাসিডিটি বাড়বে, এই নাম্বার অপশনটা কি হবে, কারেক্ট হয়ে যাবে। দেখো চিনতে পারলে, নেক্সট যাচ্ছি, 1 মোল মোর লবণ, মোর সল্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কোঅর্ডিনেশন, দেখো প্রতিটা চ্যাপ্টার থেকে কম বেশি হলেও একটা দুটো করে কোশ্চেন দিয়ে দিচ্ছে। ঠিক আছে? প্রতিটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য, একবার করে দেখে নাও, রিভাইজ হয়ে যাবে। মোর সল্টের ফর্মুলাটা কি, যদি এটা জানতে পারো তুমি কিন্তু বলে দিতে পারবে। এখানে কিন্তু আমরা বলে থাকি সল্ট দু রকমের হয়, তাই না, একটা সিম্পল সল্ট, একটা মোর সল্ট বা ডাবল সল্ট, আর একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এইভাবে বলতে পারি আমরা। ডাবল সল্ট এর একটা এক্সাম্পল হচ্ছে মোর সল্ট, মোর লবণ, আর একটা হচ্ছে পটাশালাম, ফিটকিরি যেটাকে আমরা বলি, আশা করি জানা আছে। তো ফিটকিরি বা পটাশালাম আর মোর লবণের একটা করে সংকেত কিন্তু অবশ্যই, মানে এই দুটো সংকেত কিন্তু অবশ্যই একবার করে দেখে রাখবে। মোর লবণের সংকেত কি হবে যদি মনে না থাকে দেখে নাও একবার, FeSO4 ডট NH4 হোল টু SO4 আর 6 অণু জল, এটা হচ্ছে আমাদের মোর লবণের ফর্মুলা। তো এখানে কি হয়, আমরা কি বলেছিলাম, যেটা ডাবল সল্ট হয়, ডাবল সল্টগুলো কি হয়, সলিড অবস্থায় ওদের এক্সিস্টেন্স মেনটেন করে, কিন্তু যখন তুমি জলে দেবে এদের সবগুলো আইডেন্টিটি কি হয়, নষ্ট হয়ে যায়। ওই কারণে দেখো এখানে লেখা আছে কিন্তু যে জলে
জলে মানেটা কি, এটা যখনই জলে দেবে এটা পুরো ভেঙে যাবে, আয়নে ভেঙে যাবে। তাহলে কি হবে, Fe+2 SO4 2 মাইনাস, এটা একটা হবে 2 মোল NH4 প্লাস হবে, আর SO4 2 মাইনাস হবে, প্লাস ওয়াটার তো ওয়াটারই থেকে যাবে, ওয়াটারকে নিয়ে গল্প করে লাভ নেই, তোমাকে আয়নগুলোর কথা বলা হচ্ছে। তো দেখো কতগুলো আয়ন তৈরি হচ্ছে, 1 2 2 4 5, তার মানে এখানে কিন্তু 5টা আয়ন তৈরি হচ্ছে। তার মানে এখানে কি হবে, সি নাম্বার অপশনটা তোমার কারেক্ট হয়ে যাবে। এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, হ্যাঁ রিয়াকশন দেওয়া আছে I2 প্লাস Na2SO4, আগে রিয়াকশনটা লিখে নাও চলো। 2O3 2S2 2NaI একটা আছে 2S4O6, ঠিক আছে। এটা দেওয়া আছে রিয়াকশনে। এইখানে ফার্স্টে তোমাকে সালফারের ক্ষেত্রে অক্সিজেন বের করা হবে। সালফারের দুই ক্ষেত্রে, এদিকেও সালফার আছে দেখো, এদিকেও সালফার আছে, আগে এটা ভেঙে নাও। ভেঙে নিলে কি হবে, যদি আমি এটাকে ভেঙে নিই তাহলে তোমার হয়ে যাচ্ছে 4Na প্লাস, আর একটা হচ্ছে S2O3 2 মাইনাস। এদিকে ভাঙলে কি হবে, 2Na প্লাস হবে 4O6 2 মাইনাস, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে বের করবো, আর এইটুকুর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে, x ইন্টু 2 প্লাস অক্সিজেন মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2 মাইনাস 2। এখানে x এর ভ্যালু কত দাঁড়াবে, এটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে +2, হয়েছে। এখানে কত হবে বলো, এখানে হচ্ছে তোমার 4x প্লাস মাইনাস 2 ইন্টু 6 ইকুয়াল টু -2। তাহলে এখানে x এর ভ্যালু কত দাঁড়াবে, ভ্যালু দাঁড়াবে হচ্ছে 10/4, মানে 5/2, বলতে পারি 2.5, হয়েছে। তাহলে এবার দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, চার্জের ডিফারেন্সটা, ডিফারেন্স চার্জ ডিফারেন্স, অক্সিডেশন স্টেট ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, 0.5, ঠিক আছে না, 0.5। এটা গেল তোমার একের জন্য, ঠিক আছে, 1 মোলের জন্য। এবার তুমি খেয়াল করে দেখো, এখানে তোমার ছিল H2O5, আর এখানে S4O6, মানে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, বোঝা যাচ্ছে, ডাবল করা আছে। তাহলে ওই ডাবলের জন্য কত হচ্ছে, এটা ছিল 1 এর জন্য, মানে 1 মোল, আমরা যদি বলি 1 মোল সালফারের জন্য চেঞ্জেস হয়েছে দুই ক্ষেত্রে 0.5। তাহলে 2 মোল যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে 2 মোলের জন্য কত হবে, তাহলে ইন্টু 2 করে দেবো, কত হবে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমার আসবে সেই সূত্রটা, এবার তোমার আসবে সেই সূত্রটা সূত্রটা ইকুইভ্যালেন্ট ওয়েট, তোমার কি বের করতে বলেছে, বের করতে বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বলেছে। করে বের করবো ইকুইভ্যালেন্ট ওয়েট, সমান বলা হয় গ্রাম মলিকুলার মাস ডিভাইডেড বাই চেঞ্জ চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট। কোনটা হয়েছিল 0.5, এবার 2 মোলের জন্য কত হলো, 1 বের হলো। গ্রাম মলিকুলার মাস কত বলে দেওয়া আছে দেখো, গ্রাম মলিকুলার মাস বলে দেওয়া আছে তোমার, যে গ্রাম ওজন, আণবিক ওজন m দেওয়া আছে, এটা হয়ে যাবে m ডিভাইডেড বাই চেঞ্জ, কত হলো, এই যে ভ্যালুটা হলো 1, তাই না, চার্জ ডিফারেন্স, এটা m/1 হয়ে যাবে। তাহলে আলটিমেট কত হবে, m। দেখো m কি অপশন আছে, হ্যাঁ বি নাম্বারটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো বুঝতে পারলে ব্যাপারটা। নেক্সট যাচ্ছি, নেক্সট অর্গানিকের কোশ্চেনটা কিন্তু খুব ভালো আছে। কি বলেছে দেখো, এখানে তোমার এমটাকে বের করতে হবে, ঠিক আছে। এম এর সাথে গ্রিগনার দেওয়া আছে, এখানে এন আর CH4 তৈরি হবে, CH4 অ্যাকচুয়ালি, তাকে H প্লাস দিয়ে, এটা তোমার আমাকে এমটাকে আইডেন্টিফাই, যৌগ বিক্রিয়াতে এম কি হবে, বিক্রিয়াক্রমে যৌগে এম কি হবে, তো অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে যাবে এটা। করে এটা হচ্ছে একটু দেখাই, এতে কি আছে, CH3 ও সি ডাবল বন্ড ও H2 সি ডাবল বন্ড ও CH3, এই আছে, ঠিক আছে। আর দেওয়া আছে তোমার গ্রিগনার, গ্রিগনার দেওয়া আছে কি CH3 Mg আর CH3 দেওয়া আছে, বুঝবে ভালো করে। এটাকে ভাঙলে কি হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আর মাইনাসটা কি কাকে যাবে, মনে রাখবে গ্রিগনার, এটা নোট বলে লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট জায়গা, রাখবে গ্রিগনার্ড হয় বেস হিসেবে কাজ করবে, আইদার বেস, বেস হিসেবে কাজ করে, অর নিউক্লিওফাইল হিসেবে হিসেবে কাজ করে, ঠিক আছে। মনে রাখবে আগে বেস হিসেবে কাজ করে দেন নিউক্লিওফাইল, ঠিক আছে, আগে বেসের প্রায়োরিটি বেশি। এবার তোমার যদি সিস্টেমে আলফা হাইড্রোজেন থাকে বা অ্যাসিডিক হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেন বলা ভুল, অ্যাসিডিক হাইড্রোজেন থাকে, তার মানে ও তখন বেস হিসেবে কাজ করবে। আর যদি অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তাহলে চোখ বন্ধ করে নিউক্লিওফাইল, আর নিউক্লিওফাইল মানে কার্বন সেন্টার অ্যাটাক। বেস আর নিউক্লিওফাইলের মধ্যে ডিফারেন্স মনে আছে তো, এটা কিন্তু তোমার ওই এলিমিনেশনের রিয়াকশন আমরা পড়ে থাকি। বেস মানেটা কি, যে হাইড্রোজেনকে অ্যাটাক করে, নিউক্লিওফাইল মানে যে কার্বন সেন্টার অ্যাটাক করে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমার যে রিয়াক্টেন্টটা দেওয়া আছে, এখানে যে রিয়াক্টেন্টটা দেওয়া আছে, এইখানে কিন্তু এই যে হাইড্রোজেনগুলো, এটা হচ্ছে মোর অ্যাসিডিক হাইড্রোজেন, এখান থেকে কিন্তু হাইড্রোজেনটাকে নেবে, বুঝে গেল। আশা করি নোটটা লিখে নিয়েছো, আমি এটা মুছে দিলাম। এই CH3টা কিন্তু এই হাইড্রোজেনটাকে নেবে, দিলে কি হবে, CH4 বানাচ্ছে, আস্তে তোমার তৈরি হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও এইচ, এখানে প্লাস একটা সি ডাবল বন্ড ও, হলো। দেখো তোমার অলরেডি কিন্তু হয়ে গেল, তোমার এখানে CH4 বলেছিল তৈরি, কি বলেছিল তৈরি হবে, এরপর এটাকে জাস্ট H প্লাস দিতে হবে,
হয়ে গেল। এরপরে যদি এটাকে আমি এইচ প্লাস দিয়ে দিই তাহলে কি হবে, আবার ফিল আপ হয়ে যাবে। ডবল বন্ড ও টু ডবল বন্ড ও হয়ে গেল। কোনটা কারেক্ট হয়ে যাবে বলে, এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তোমার ঘুরে ফিরে সেটাই চলে এসেছে। খুব ভালো কোশ্চেন ছিল একটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের আয়নিক গুণাঙ্ক দেওয়া আছে, মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে কেডাব্লিউ আমরা বলছি। কেডাব্লিউ যেটাকে বলি, কত দেওয়া আছে, 10⁻⁻14। এবার এর জন্য মুক্ত শক্তির পরিবর্তন কি হয়েছে কিলো ক্যালোরিতে, ঠিক আছে। তো মুক্ত শক্তির পরিবর্তনের ফর্মুলাটা কি হবে, আমাদের এখানে ডেল্টা জি জিরো, খেয়াল করে দেখো স্ট্যান্ডার্ডের সাথে ওর কে কি রিলেশন, ডেল্টা জি জিরো সমান সমান মাইনাস আর টি এল এন কে, এখানে কে ডাব্লিউ বলবো, তাই না। মানে কে ইকুইলিব্রিয়াম লিখতাম, এখানে কে ডাব্লিউ। এখানে তাহলে আমি এল এনটাকে লগে কনভার্ট করবো, তাহলে কি করতে হবে, -2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে আর টি, লগ হয়ে যাবে লগ কে ডাব্লিউ, হলো। এবার আরটা কি, আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক, আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে আমাদের 1.987, এটা হচ্ছে ক্যালোরি পার মোল। এবার আমাকে কি ইউনিট চেয়েছে দেখো, কিলো ক্যালোরি, তাহলে ইন্টু কি করতে হবে, ক্যালোরি থেকে কিলো ক্যালোরি করলেই -3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা হয়ে গেল কিলো ক্যালোরি পার মোল, হলো। এবার টি এর ভ্যালুটা কত হবে, 25 ডিগ্রি আছে সেলসিয়াস, কেলভিনে করো 298 কেলভিন, বুঝা যাচ্ছে। এবার তাহলে হিসেব করে চলো, -2.303 টু আর এর মান হচ্ছে আমাদের 1.987 ইন্টু 10⁻³ টু 298 টু লগ অফ কে ডাব্লিউ মাইনাস 4টা 19.03, ঠিক আছে। দেখো এর অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আছে এখানটায় 19.1, তো এটাকে আমরা আরেক ধরে নেবো, ঠিক আছে। তার ক্ষেত্রে কি পরিবর্তন হবে, কখন, যদি আমরা কি বলেছে, যদি আমরা করি তাপমাত্রা বাড়ালে, এখানে অ্যাকচুয়ালি এ নাম্বার অপশনটা কারেক্ট হবে, মনে রাখবে। কেন মনে রাখবে, মনে রাখবে যে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে, এটা ভালো করে লিখে রেখে দিও, নোট বলে কাজের জিনিস আছে। টেম্পারেচার বাড়ালে এই ইকুইলিব্রিয়াম এটা বাড়তেও পারে আবার কমতেও পারে, ঠিক আছে। বাড়তেও পারে, ওভাবে লিখে রেখে দাও, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু রেট কনস্ট্যান্ট থেকে আমরা কি বলছি, টেম্পারেচার বাড়ালে কিন্তু কে মানে রেট কনস্ট্যান্ট যেটা, সেটা কিন্তু তোমার বাড়বে, ঠিক আছে। এখানে অপশনটা কি হয়ে যাবে, এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, বুঝে গেল। এখানে মনে রাখবে, দেখো এখানে কোনটা হতে পারে, নিউক্লিওফিলিসিটি বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অবশ্যই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ SN1 এর ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি কতটা, মানে 1, SN2 এর ক্ষেত্রে 2, SN2টা কি বেশি ফাস্টার হয়, তাই না, মানে এটা ঠিক আছে। তো এখানে বলেছে 2 সংখ্যাটি নির্দেশ করে, SN2 এর ক্ষেত্রে 2 সংখ্যাটি নির্দেশ করে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, একদমই না। 2 সংখ্যাটি কি ইন্ডিকেট করে, যে বাই মলিকুলার, তাই না। আমরা কি বলে থাকি যে একমাত্র অ্যাসিড বেস রিঅ্যাকশন বাদে ম্যাক্সিমাম অর্গানিক রিঅ্যাকশন কি হয়, মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয়। এবার ওই মাল্টি স্টেপের মধ্যে কোনো একটা স্লো হয়, অনেকগুলো বাকিগুলো ফাস্ট হয়। এবার ওই স্লো স্টেপে এবার কতগুলো রিঅ্যাক্টেন্ট প্রেজেন্ট আছে তার উপর মলিকুলারিটি ডিপেন্ড করে। যদি স্লো স্টেপে রিঅ্যাক্টেন্ট যদি একটা থাকে, তাকে আমরা বলি ইউনিমলিকুলার, SN1 বলে থাকি বা E1 বলে থাকি। ওই স্লো স্টেপে যদি রিঅ্যাক্টেন্ট মলিকুলার দুটো থাকে, এটাকে আমরা বলি বাই মলিকুলার, যার জন্য আমরা 2 মানে SN2 বা E2 বলে থাকি। তো SN2 বলেছে, তার মানে 2টা কি অ্যাকচুয়ালি ক্রমের দ্বিতীয় ক্রমের ব্যাপারটা নয়, এখানে কিন্তু মলিকুলারিটির ব্যাপার আছে, তার মানে এটা হবে না। আর কি হতে পারে, টারশিয়ারি বিউটাইল, হ্যাঁ এটা তো অবশ্যই, কারণ 3 ডিগ্রি কি দেখায় না SN2। আচ্ছা, এই দুটোই হবে। আর বিক্রিয়ার আলোক ঘূর্ণন, এটা হবে না, তার মানে এ আর সিটা হচ্ছে এখানে কারেক্ট হবে, হয়েছে। আর লাস্ট কোশ্চেন আজকের মতন, চলো। বলেছে এখানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে লেখচিত্র, তো তোমরা দেখে নিও একটা, ঠিক আছে। এই লেখচিত্র তোমরা পেয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি সি নাম্বারটা কারেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি বেশ কয়েকটা কোশ্চেন, এই হলো আমাদের মোটামুটি অলমোস্ট কিছু কোশ্চেন, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো মেনলি নিটের জন্য খুব পরবর্তী যে এক্সামগুলো আছে তোমাদের, তার জন্য খুব হেল্পফুল হবে। কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। অ্যান্ড বেস্ট অফ লাক পরবর্তী এক্সামের জন্য। চলো টাটা।